শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে এবার আমাদের সাথে যোগ দেবেন বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাকে স্বাগত। আসলে আজকে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হবে এটা আসলে আমরা কেউই ভাবিনি। তারপরও আসলে এই বিষয়ে আসলে কথা বলার জন্য আপনাকে আমন্ত্রণ জানাতে হলো। তো একজন তরুণ রাজনীতিবিদ আসলে আমাদের মাঝ থেকে বিদায় নিলেন। অগ্রজ রাজনীতিবিদ হিসেবে আসলে তার রাজনৈতিক জীবনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, শহীদ ওসমান হাদি ছিলেন এ ম্যান অফ আউটস্পোকেন। শুধু স্পষ্টবাদী না, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে শহীদ ওসমান হাদি অনেক কথা বলেছেন। আমাদের এই বিপ্লবের, আমাদের এই গণ অভ্যুত্থানের, 24-এর গণ অভ্যুত্থানের সে একজন পোস্টার বয়। তার এই মৃত্যুতে গভর্নমেন্টের যে সিকিউরিটি ফেইলার, এছাড়া আমি এর সাথে একটু আজকের এই শোকবহ এরকম একটা পরিবেশে আমি বলতে বাধ্য হচ্ছি যে সরকার যদি ইনডিফারেন্ট বা উদাসীন না হতো, বিশেষ করে যখন চট্টগ্রামের বোয়ালিয়ায় এরশাদুল্লাহ একজন প্রার্থী বিএনপির, তাকে গুলি করা হলো, পাশের লোকটি মারা গেল, তখন বয়ান তৈরি করা হলো যে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব বলে সেটাকে ধামাচাপা দেওয়া হলো। কিন্তু প্রমাণ হলো যে আসলে এটা বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল না, আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, যে একটা রাজনৈতিক বিজয়, সেটাকে আঘাত করার। সেই সময় যদি আপনি এটা ব্যবস্থা নিতে, সিকিউরিটি মেজারটা আরো বেশি নিতেন, তাহলে আমাদের এই শোকাবহ ঘটনার মধ্যে হয়তো বা পড়তে হতো না। সরকার তখন সেটাকে তোয়াক্কাই করলো না, বললো যে বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব। এখন দেখেন, ওসমান হাদির উপরে যে আঘাতটা, এটা আমাদের গণ অভ্যুত্থানের উপরে আঘাত। এই 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 আঘাতের ফলে আপনি দেখেন যে এখন যে বিক্ষোভ, যে বিক্ষোভটা হবে, এইটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে, যে আবারও যদি আভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, পুলিশ যদি আপনার স্কিলফুলি এটা ট্যাকেল না করে, পুলিশ যদি বিক্ষোভকারীদের সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের গণ অভ্যুত্থান কিন্তু আনসার্টেন হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে এখনো আমি দেখছি শাহবাগে হাদির, আমরা যারা অনুসারী বা হাদির যারা আমার সমর্থক, অনেকেই কিন্তু এই বিক্ষোভটা করবে। এটাকে ট্যাকেল দিতে হবে, তা না হলে ট্যাকেল দেওয়া মানে এই না যে পুলিশ অহেতুক উস্কানিমূলক কোনো আচরণ করবে। সুতরাং, এবং আমার যারা বিক্ষোভ করছি, আমাদেরকে মনে রাখতে হবে যে এমন কিছু করা যাবে না যাতে তৃতীয় পক্ষ যারা এই হত্যার সাথে জড়িত, তারা উস্কানি দিয়ে এটাকে যদি আরো ইনহ্যান্স করে, তাহলে কিন্তু আমাদের এই হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী, প্রতিবাদও হচ্ছে না, হত্যাকারীও আপনার নিষ্কৃতি পেয়ে যাবে। সবকিছু মাথায় রেখে আমাদের এই শহীদ ওসমান হাদির যে হত্যার প্রতিবাদ এবং তার যে বিচার, এটা আমাদের জুলবাড়ি হেলাল, আমরা একটা জিনিস আসলে দেখলাম যে আপনি বলছিলেন যে আপনাদের দলের একজন সদস্যর হত্যার ঘটনার কথা, এবং ওসমান হাদির বিষয়টিও পরিকল্পিত একটি হামলায় তিনি শাহাদাত বরণ করলেন। তো ভবিষ্যতে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে যে কনসার্নটা দেখা দিয়েছে, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেক্ষেত্রে আসলে কেমন ঐক্যের প্রয়োজন বলে আপনি মনে করেন? বিএনপিরও আপনি বলছিলেন যে রাজনৈতিক দলের নেতাদেরকেও এই মুহূর্তে আসলে আচরণগুলো বুঝে করতে হবে। তো দলের পক্ষ থেকে আপনারা আসলে আপনাদের নেতাকর্মীদের কি বার্তা দিতে চান? সরকারের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি? আমাদের বক্তব্য হলো যে এমন, আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, যারা ওসমান হাদির সমর্থক, আমরা সবাই একই যুদ্ধের যোদ্ধা ছিলাম, আমরা যেন এই হত্যার প্রতিবাদ করতে, যে আমরা অনেককে জড়িয়ে না পড়ি, এবং সরকারকে স্পষ্টবাদী হতে হবে। আপনি এই ঘটনাটা আপনি দেখেন যে গত 17 বছর যে গণহত্যা চালালো, তারা যেখানে পালালো, এই হত্যাকারীরাও সেখানে পালালো। সরকার এটা স্পষ্ট করতে পারছে না যে ওসমান হাদির উপরে হামলা বা এরশাদুল্লাহর উপর যে হামলা, এটা কি হোমগ্রোন, না এর কোনো ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে। এখন ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আমরা বুঝতেই পারি যে গণহত্যাকারী শেখ হাসিনা যেখানে পালিয়েছে, এই হত্যাকারীরা সেখানে পালালো। সুতরাং এই টোটাল এই জিনিসটাকে মোকাবেলা করার ক্ষমতা কিন্তু আমি মনে করি বর্তমান আমাদের দেশের ল এনফোর্সিং এজেন্সি বা সিকিউরিটি সংস্থাগুলো আছে। কিন্তু আপনি যদি উদাসীন থাকেন, কোন একটি ঘটনাকে আপনি যেন তেন ভাবে চালিয়ে দিলেন, যেটা এরশাদুল্লাহর ব্যাপারে করলেন, এইটা আর আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি, আমাদের এই প্রতিবাদটা এমন স্মার্টলি হওয়া উচিত
যাতে আমরা হত্যাকারীকে গ্রেপ্তার করাতে সহায়তা করতে পারি এবং আপনার এই বিচারটা যেন ঠিক মতো হয়। আমরা নিজেরা যদি ব্লেম গেমে চলে যাই, একে অপরকে ব্লেম গেমে চলে যায়, তখন তো আপনার এই হত্যাকারীরা নিষ্কৃতি পাবে। অর্থাৎ গণ অভ্যুত্থানের সকল শক্তিকে একই সুরে কথা বলতে হবে এই হত্যার বিরুদ্ধে। কারণ এটা একটা আমাদের গণতন্ত্রের উপর আঘাত, আমাদের আগামী বাংলাদেশের উপর আঘাত, পরাজিত শক্তির আঘাত। এইটাকে আমাকে মনে রাখতে হবে। আমরা যে বিষয়টি দেখলাম যে আসলে তফসিল ঘোষণার পরের দিনই হাদি হামলার শিকার হলেন, তারপরে অনাকাঙ্ক্ষিতভাবে তিনি মৃত্যুর কোলেও ঢলে পড়লেন। সামনে রাজনৈতিক যে গতিপথ রয়েছে ফেব্রুয়ারির ইলেকশনের আগে, তো সেই ক্ষেত্রে এটা কি অন্যতম বড় একটা প্রভাবক হতে পারে? আপনি জানাচ্ছিলেন যে আপনাদের দলের একজন সদস্য নিহত হয়েছে, তো এই নির্বাচনের আগে হ্যাঁ, যে সকল নিরাপত্তার যে কনসার্ন রয়েছে, সেটা কি আসলে সামনের দিকে রাজনীতির গতিপথে কোনো ধরনের প্রভাব রাখতে পারে? গতিপথে প্রভাব মানে এই ঘটনাটি তো আমাদেরকে অবশ্যই সতর্ক করে দেয় যে এটা তো শুধু ওসমান হাদির একার উপর হামলা হলো না, পুরো দেশের অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে হামলাটা হলো। সুতরাং আমাদেরকে তো এই সতর্কটা করে দেয়। কিন্তু তার মানে যদি এইটা হয় যে আপনি যে নির্বাচনের পরিবেশ নেই, গণতন্ত্রের পরিবেশ নেই, রাজনীতির পরিবেশ নেই, এই বয়ানগুলো তোলা হয়, তাহলে কিন্তু আমাদের দেশ আরো একটা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে। আমাদের এখন এই সব সিকিউরিটি কনসার্ন গুলো মেজর মাথায় রেখে, বিশেষ করে সরকার, আমি দেখলাম একটা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত প্রার্থীকে নাকি অস্ত্রের লাইসেন্স দিবে। এইটা আমার কাছে খুবই আপনার ডেট্রিমেন্টাল মনে হচ্ছে, মারাত্মক খারাপ একটা কাজ হচ্ছে যে 300 সিটে 1000 লোকের মতো ক্যান্ডিডেট, তারা যদি সবাই অস্ত্রের লাইসেন্স পায়, এই অস্ত্রটা কি আপনার কি কাজে ব্যবহৃত হবে এবং এটাকে অপব্যবহার হবে কিনা। সুতরাং আপনি তো আগে অস্ত্র দিয়ে যুদ্ধের আহ্বান করেছেন, এই ধরনের মেজর কিন্তু নেওয়া যাবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত যে সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে এবং আপনার রাজনৈতিক দলগুলোকেও এইসব বিষয়ে কথা বলতে হবে। সরকার এখন নির্বাচনকে সামনে রেখে যদি এরকম আপনার একটা ডেট্রিমেন্টাল সিদ্ধান্ত নিয়ে ফেলায় যে অস্ত্রের লাইসেন্স দিবে, যেখানে অস্ত্র কালেকশন করার কথা বলা হচ্ছে, সেখানে যদি আপনার অস্ত্র আপনি দিচ্ছেন এবং আপনি সমস্ত ক্যান্ডিডেটকে অস্ত্র দিবেন, এই সমস্ত সিদ্ধান্ত নিলে কিন্তু আপনার নির্বাচনের প্রতি আপনার যে আন্তরিকতা, সেটা কিন্তু প্রকাশ পাবে না। কারণ আমরা চাই যে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল কিন্তু নির্বাচনের মাঠে নেমে গেছে, কিন্তু পরিবেশটা এমন ভাবে বিরাজ করছে, আপনার টেলিভিশন, টক শো, পত্র পত্রিকায়। নিশ্চয়ই আসলে আপনি যে জিনিসটি বলছিলেন যে অপেক্ষাকৃত আপনারা অভিজ্ঞ রাজনৈতিক দল সকলের মধ্যে যে সহাবস্থান বজায় রেখে এই দুর্যোগটা মোকাবিলা করবে সকল দল, এটাই আমাদের প্রত্যাশা। জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।